নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে। আর আপনারা অন্য টিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। প্রতি সপ্তাহের মতো আজও আমাদের সাথে আছেন এক বিশেষ মানুষ। কে তিনি? আসুন পরিচয় করে নেওয়া যাক। আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট গীতিকার এবং শিল্পী আকাশ চক্রবর্তী। নমস্কার আকাশ দা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। প্রথমেই আপনার কাছে আসবো খুব সহজ, স্বাভাবিক এবং যেভাবে কড়া কথা সোজাসুজি প্রত্যেকবার শুরু হয়, আজকের কড়া কথা সোজাসুজিটা ঠিক খুব কড়া কড়া কথা না থাকলেও তার মধ্যে কিছু গান থাকবে, কিছু কথা থাকবে, আর অবশ্যই কথাগুলো হবে খুব খোলামেলা। তাই প্রথমেই জানতে চাইবো আপনার ছোটবেলাটা, একদম ছোটবেলাটা কেমন ছিল। আর এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমি যেটা জানতে চাই, আসলে ঠিক শুধুমাত্র আপনার ছোটবেলাটা না, আপনার সময়কার মানুষগুলোর ছোটবেলাটা কেমন ছিল, সেই চিত্রটাও যদি আপনার ছোটবেলার মধ্যে দিয়ে ফুটে ওঠে তাহলে বোধহয় সুন্দর হবে। আকাশ দা। আমার জন্ম 1992 সালে। তা 1992 সালে যাদের জন্ম, সেই সময়টারই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার কারণ 1992 সালে প্রথমত 90 সালের পর থেকে আমাদের চারপাশের পরিস্থিতিও খানিক বদলাতে শুরু করে। সেই সময় মিউজিক্যালি বলতে সুমনের তোমাকে চাই রিলিজ করে, কবি সুমনের, তখনকার সুমন চট্টোপাধ্যায়ের। তাছাড়া আরো নানান রকম ঘটনা, যেগুলো 1990, 1992 ইত্যাদি সাল নাগাদ তৈরি বা ঘটেছে প্রচুর ঘটনা। তা সেই জন্য 1992 সালের 5ই মে আমার জন্ম, এবং তার পর থেকে আমার ছোটবেলা কেটেছে বলতে, আমার বাবা একজন সর্বক্ষণের রাজনীতির কর্মী এবং মা স্কুল টিচার। সেই সময় আমরা ছোটবেলায় ভাই বোনরা একসঙ্গে থাকতাম। আমরা নিজেদের মধ্যে গান বাজনা করতাম, বাংলা ব্যান্ডের সিডি বেরোতো, ক্যাসেট বেরোতো, সেগুলো আমরা কিনতাম, ভাগ বাটোয়ারা করে শুনতাম। এইভাবেই আমাদের ছোটবেলা কেটেছে। সেখান থেকেই মূলত বাংলা ব্যান্ডের মুভমেন্টের হাত ধরেই আস্তে আস্তে কোথায় যে মিউজিকের কাছে চলে এসেছি, সেটা আমি খুব একটা ভালো নিজেও জানি না। আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি বললেন যে বাবা ছিলেন একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী, আসলে এই সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী আছেন সাথে এখনো। আছেন এখনো, এই কথাটার সাথে আমরা বেশ পরিচিত। আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা বেশ পরিচিত। আবার এটাও ঠিক যে বামপন্থী রাজনীতি ছাড়া সর্বক্ষণের রাজনৈতিক কর্মী কিন্তু সেইভাবে অন্যান্য দলগুলিতে কতটা আছে বলা মুশকিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, তাকে আপনি বাবা হিসেবে পেয়েছেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই দিনগুলো কেমন ছিল? ছোটবেলায় তাকে কিভাবে, কতটা কাছে পেতে পারতেন, বা পার্টির কাজে কতটা ব্যস্ত থাকবেন, বা আদর্শগত দিক থেকে তাকে কিভাবে আপনি দেখেছেন? আমি আর একবার দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে একবার লিভ করে আসছি। আমি না না, শোনা কাছে একটা যাচ্ছে, কথা সমস্যা শোনা হয়েছে, যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, দুঃখিত, ওনার মাইকে কোনো একটু সমস্যা হয়েছে বোধহয়। উনি আমাদের কথা বা বোধহয় কোনো হেডফোনের সমস্যা হয়েছে, উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না, উনি আবার যুক্ত হচ্ছেন। আজকের কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিতে আমরা রয়েছি বিশিষ্ট গীতিকার এবং শিল্পী আকাশ চক্রবর্তীর সাথে। কথা হবে, গান হবে, সব মিলিয়ে আজকের অনুষ্ঠান। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার এবার? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। একদম পরিষ্কার। যে কথাটা বলছিলাম আপনার যে হুম। সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, এই কথাটার সাথে আমরা পশ্চিমবঙ্গবাসী বেশ পরিচিত। তো একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, আরেকটা ব্যাপারও কিন্তু লক্ষণীয় যে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী যারা মূলত বামপন্থার সাথে যারা পরিচিত, বামপন্থার প্রতি যারা আকৃষ্ট, যারা বামপন্থী রাজনীতির সাথে আছেন, তারাই মূলত সর্বক্ষণের কর্মী এরকম ভাবে আমরা দেখি। অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেভাবে খুব বেশি দেখা যায় বলে আমার জানা নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মীকে বাবা হিসেবে পেয়েছেন। আপনার ছোটবেলায় তার কাজকর্ম, তার যে দলের প্রতি সময় দেওয়া বা আদর্শের প্রতি যে অবিচল থাকা, এবং তারপর পারিবারিক জীবন, সবটা মিলিয়ে কিভাবে দেখেছেন? এই প্রসঙ্গে মানে প্রথম
তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী বামপন্থী দল ছাড়া অন্য দলে হয় কিনা আমি ঠিক জানি না, মানে আমি অন্য দলের আমি কখনো দেখিনি সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, তবে থাকতেও পারেন, হয়তো আমার সেরকম ধারণা নেই। কিন্তু মানে আমার গোটা চারপাশের মানুষজন সম্পর্কেই আর কি ছোটবেলায় আমি একটা প্রবলেম আমার নিজের মনে হতো বলে আমি এখন বড় বয়সে বোধ করি, সেটা হচ্ছে আমাদের এই চারপাশে সিনেমা ইত্যাদিতে দেখবেন সবসময় খারাপ পলিটিশিয়ানদের খুব দেখানো হয়। এবার সেখানে নেতা মানেই খারাপ, মন্ত্রী মানেই খারাপ ইত্যাদি, এবং প্রচুর মানুষ থাকেন যারা রাজনীতি করেন এবং সর্বক্ষণের রাজনৈতিক কর্মী যারা তারাও থাকেন। সেইখানে কিন্তু একটা প্রবলেম হয় বাচ্চাটির, যে সে ছোটবেলায় চারপাশে সিনেমা সিরিয়াল ইত্যাদিতে দেখছে যে নেতা মানে খারাপ, রাজনীতির লোক মানে খারাপ, মন্ত্রী মানে খারাপ, এবং তারপর গিয়ে সে জানতে পারছে যে তার বাবা একজন রাজনৈতিক কর্মী। এইটা একটা বাচ্চার উপরে খুব মেন্টাল প্রেসার তৈরি করে, আমার উপরে করতো, তারপর আমার মা আমাকে বুঝিয়েছিলেন। এই সমস্যাটা হয়ে থাকে, এই জন্য আমি মানে একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মীর সন্তান হিসেবে এইটা আপনার কাছে অনুরোধ করতে পারি যে এই সবসময় সিনেমা সিরিয়াল ইত্যাদি দিয়ে খারাপ পলিটিশিয়ান, যে রাজনীতি সচেতন মানুষ মানেই খারাপ, সেই প্রচারটা যদি বন্ধ হয় তাহলে হচ্ছে একটু নির্বিঘ্নে বড় হতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা খুব সত্যি কথা খুব পরিষ্কার ভাবে আপনি বললেন, এই জন্য ধন্যবাদ। আরেকটা ব্যাপারে আমি আসতে চাইবো, যে কথা আপনি বললেন যে একদম ছোটবেলা থেকে, আপনার ছোটবেলাটা আপনি বললেন, আপনার সময়কালটা বললেন, পড়াশুনোটা কিভাবে শুরু হয়েছিল? পড়াশুনো আমি ছোটবেলায় অনেকগুলো স্কুলে পড়েছিলাম। প্রথম স্কুল আমার আদর্শ বিদ্যালয় নামে একটি স্কুলে আমি কিছুদিন গেছিলাম বর্ধমানে, আমার বাড়ি বর্ধমান। তারপর সেখান থেকে সুভাষ বিদ্যা মন্দির নামে একটি স্কুলে আমি কিছুদিন গেছিলাম। তারপর শিশু নিকেতন নামে আমি একটি স্কুলে ভর্তি হই। সেখান থেকে টাউন স্কুল, বর্ধমান টাউন স্কুল, অনেকে নাম শুনেছেন হয়তো, সেই স্কুলে আমি ভর্তি হই। তারপর ক্লাস 5-এ আমি বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে ভর্তি হই। সেখান থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করে তারপর কলেজ এবং ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেখান থেকে বাংলায় গ্রাজুয়েশন এবং মাস্টার্স করি। এই অবধি পড়াশোনা। তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মানেই আমরা জানি ভালো ছাত্র তারা যাদবপুরে চান্স পান, এবং স্বাভাবিকভাবেই একদম ব্রাইট স্টুডেন্ট বলতে যা বোঝা যায় তাই, এবং সেখান থেকে পড়াশোনা করবার পর খুব ব্রাইট একটা ফিউচার হয়, এরকমও ধারণা কিন্তু আমাদের সকলের আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা আমি স্কুল লাইফে কেউ কখনো আমাকে অপবাদ দিতে পারেনি যে আমি পড়াশোনায় খুব ভালো। সেইখান থেকে দাঁড়িয়ে যাদবপুর থেকে পড়াশোনা করে বেরোবার পর কর্মজীবনে প্রবেশটা কিরকম ছিল? খুব র্যান্ডম কর্মজীবনে প্রবেশ ছিল। আমি নিজে জীবনে কখনোই খুব একটা যে ভাবনা চিন্তা করে এটা করতে হবে তারপর ওটা করতে হবে এইভাবে এগোইনি। কলেজে পড়ার সময় থার্ড ইয়ারে পর হঠাৎ করে থিয়েটার করতে শুরু করি, এবং ফোর্থ বেল থিয়েটার্স নামে একটি দলে আমি দীর্ঘদিন থিয়েটার করেছি। এখন সময়ের অভাব, খানিকটা চাকরি জীবনে ঢুকে যাওয়ার পর ইত্যাদি এবং নানা কারণে এখন হয়তো ততটা সরাসরি যুক্ত নই। তারপর সেখান থেকে আস্তে আস্তে যখন চাকরির প্রয়োজন হলো, সরকারি চাকরির বাজার ভয়ঙ্কর খারাপ হয়ে গেল। সাহিত্যের নেট পরীক্ষা হচ্ছে এমসিকিউতে দিতে হবে, উত্তর হবে ওএমআর শিটে, এরকম একটা ব্যাপার চলে এলো। সেটাও আমার খুব একটা মনে হলো যে এটা এই পরীক্ষা দেওয়ার থেকে না দেওয়াও খানিক ভালো। তা তখন চাকরি লাগবে, এবং আমাদের এক থিয়েটারের দাদা ছিলেন মিকিদা, দেবাশিস সেন শর্মা, চায় পানি নামে একটি দলে কাজ করেন। তা মিকিদাকে তখন বললাম যে চাকরি চাই, কি করা যায়? তখন মিকিদা বললেন বিজ্ঞাপনে চলে যা, তোদের গান বাজনা লেখালেখি ইত্যাদি যারা করিস তাদের বিজ্ঞাপনে গেলে সুবিধা হয়। তা তখন থেকে 2014 সালে প্রথমে আমি রেসপন্স নামে একটি অ্যাড এজেন্সিতে কাজ করি, ঋতুপর্ণ ঘোষ সেখানে। তারপর ইনার সার্কেল নামে একটি অ্যাড এজেন্সিতে কাজ করি। তারপর এসওএস আইডিয়াস নামে একটি অ্যাড এজেন্সিতে কাজ করি। তারপর
অ্যানোনিমাস নামে একটি এজেন্সিতে কাজ করি, তারপর এখন আর চাকরি করছি না, ছেড়ে দিয়েছি। হঠাৎ চাকরি ছেড়ে দিলেন কেন? চাকরি তো একটা নিশ্চিত ভবিষ্যৎ, কাজ এগোচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক, হঠাৎ চাকরি ছেড়ে দিলেন কেন? একটা গান শোনাই। নিশ্চয়ই। আচ্ছা, আমি একবার ভিডিওটা অফ করে আবার অন করছি, হ্যাঁ। বন্ধুরা, আজকে আমাদের সাথে কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট গীতিকার এবং শিল্পী আকাশ চক্রবর্তী। তার সাথেই চলছে আমাদের কথোপকথন। আগামীকাল আমাদের অন্য টিভির যে লাইভ, সেই লাইভে সন্ধে 7টায় আগামীকাল অর্থাৎ 15ই নভেম্বর রবিবার আছেন অশোক ঘোষ, বিশিষ্ট আলোচক, ইউটিইউসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি কথা বলবেন আবার একটা ধর্মঘট, কিন্তু কেন? আপনারা সকলেই জানেন সামনেই ধর্মঘট, সেই ধর্মঘট কবে, কেন, সমস্তটাই আপনাদের জানা, কিন্তু খুব পরিষ্কার করে সে বিষয়ে আরো কিছু কথা বলতে আসছেন অশোক ঘোষ আগামীকাল 15ই নভেম্বর রবিবার সন্ধ্যা 7টায় অন্য টিভির পর্দায়। আর আগামী সপ্তাহে অর্থাৎ আগামী শনিবার 21শে নভেম্বর অন্য টিভির পর্দায় কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিতে আমার সাথে থাকবেন ডক্টর বাসুদেব মুখার্জি। বন্ধুরা, চোখ রাখুন অন্য টিভির পর্দায়। অন্য টিভির মুকুটে আপনারা জানেন নতুন পালক যুক্ত হয়েছে। আমরা এখন নিউজ পোর্টালে www.onnotv.com এ লগ ইন করে আপনারা চলে আসতে পারেন আমাদের দরবারে। চলে যাচ্ছি আকাশ দার কাছে। আকাশ দা, গানটা শোনাই তাহলে। বস বলেছেন উই আর ফ্যামিলি, বস বলেছেন উই আর ফ্যামিলি। যখন ইনক্রিমেন্টের সময় গেল তখন বলেননি, যখন ওভার টাইমে রাত্রি গেল তখন বলেননি। এখন সময় খারাপ তাই মালিক ভাবেন ছোট ভাই, তবু চাকরি যাওয়ার খবর দেখে শিখতে বলেননি। বস বলেছেন উই আর ফ্যামিলি, বস বলেছেন উই আর ফ্যামিলি। বস বলেছেন ছোট, কদিন কম টাকায় খাটো, কি আর কদিন কালি খারাপ। মহামারীর ক্ষত নিয়ে একে একে কত এমএনসিরও বন্ধ হবে ঝাঁপ। অথচ সেদিনও যখন এলো নতুন ক্লায়েন্ট, মাইনে তো বাড়লো না, শুধু চাপেই হলাম টাইট। তখন কথা কানেই তোলেননি, আজ বলেছেন উই আর ফ্যামিলি, বস বলেছেন উই আর ফ্যামিলি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি মনের কথাটাকে এইভাবে গানের ভাষায় প্রকাশ করতে পারাটাও কিন্তু একটা কি বলবো, একটা কঠিন কাজ। তো আমরা যতটুকু জানি যে আপনি একের পর এক ওয়েব সিরিজে কিন্তু সেখানে আপনি মিউজিক করেছেন এবং বিভিন্ন ভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই জগতে। তো সেই ওয়েব সিরিজগুলো যখন আপনি করতে গেলেন, সেই মহলটা মানে থিয়েটার আপনি করেছেন, মঞ্চে সরাসরি মানুষের সামনে কাজ করা, অ্যাড এজেন্সিতে পেছন থেকে কাজ করা, এবং আপনার কাজটা হয়তো সকলের সামনে যাচ্ছে, সকলে হয়তো জানছেও না যে কাজটা আপনার করা। তারপর ওয়েব সিরিজ, এই যে জার্নিটা, এই রাস্তাটা কিরকম ছিল, আর তারপর ওয়েব সিরিজে গিয়ে সেই জগৎটা কেমন লাগলো একটু যদি জানান। ওয়েব সিরিজে গিয়ে আমি সেই অর্থে ওয়েব সিরিজ যে খুব একটা কাজ করেছি এমনটা নয়। ওয়েব সিরিজ, একটা ওয়েব সিরিজে, এই উৎসবের পরে নামে একটি ওয়েব সিরিজে, সেটিতে আমি একটা গান লিখেছি আর বেশ কিছু সিনেমার গান লিখেছি। তো সেইখানে আমাদের লিরিসিস্ট হিসেবে কাজ করেছি, ফলত সেখানে খুব একটা জটিল ভাবে ব্যাপারটা দেখা হয় না। সেখানে জেনারেলি যারা সুর করেন তাদের কাছে কাজ আসে এবং তারা সেইখান থেকে লিরিসিস ঠিক করেন, বা অনেক সময় নানান ভাবে ডিরেক্টর নিজেও ঠিক করেন। তারা বলে দেন এই সিচুয়েশন, সেখানে এই জায়গায় গান লিখতে হবে। অনেক সময় সুরটা আগে দেওয়া থাকে, অনেক সময় বলা হয় যে আগে লেখো তারপর সুর হবে। তো সেখানে যেরকম তারা তাদের যে সিচুয়েশনটা থাকে, যে বক্তব্যটা থাকে, সেটা সুন্দরভাবে গানে একটা যদি করা যায়, তার সঙ্গে আমার নিজেরও কিছু বক্তব্য মিশে যায়। এই মানে সেটাতে আলাদা বিশাল কিছু অভিজ্ঞতা
এমনটা নয়, সেটা থিয়েটারের ক্ষেত্রে যদি বলি অনেক মানে বেশি ঘটনাবহুল অভিজ্ঞতা। কিন্তু এই কাজগুলো মানে জাস্ট আসে যায়, মানে এরকম খুব একটা কিছু প্রথমে মনে হয় একটা বিশাল কিছু হবে, হওয়ার পর মনে হয় ওমা, এরকম। তো লিরিসিস্ট হিসেবে যে কাজগুলো আপনি করেছেন বা সিনেমাতে যে গানের কথাগুলো আপনি বললেন, সেখানে আপনার প্রিয় বা আপনার মনের কাছাকাছি কোনো একটা গান পৌঁছেছে, এরকম কোনটা আছে? সেটা কি একটু শোনানো যাবে? হুম হুম। হোক না। এই গানটি বাংলাদেশের গন্ডি নামে একটি ছায়াছবির জন্য ফাকরুল আরেফিন খান পরিচালিত, সেখানে একটি গান লিখেছিলাম। এই গানটির নাম ভুলের গান। ভুল করে ভুলের মাসুল গোনো যারা হরেক দিন, এ বিশাল জনসমুদ্রে সাজ দুঃখী সাবমেরিন। লোক দেখলেই গোয়েন্দা ভাব, বাতাস দেখলে ঝড়, হেসে ফেললেই পার পাবে দেখো, ঘাম দিয়ে থামবে জ্বর। তাই হেসে চলে যাও, বসে বসে চুল ছিঁড়লে পড়ে, লাভের লাভ কি আর, কম বেশি ভুল সবাই করে, তুমিও তো হাতি ঘোড়া নও। ঠিক ভুলে ভরা মানুষ, মানুষই তো পারে ভুল ভুলে হেসে বাঁচতে আর একদিন। প্যাও 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 প্যাও। মানুষই তো মরবে জেনেও বিপদ ভুলে বাঁচে, অতীত ভোলার মন্ত্রটাও শুধু তারই জানা আছে। মানুষই তো মরবে জেনেও বিপদ ভুলে বাঁচে, অতীত ভোলার মন্ত্রটাও শুধু তারই জানা আছে। তবু যদি ভুলতে পারে কি বলবে চতুর্দিক, মানুষই তো করতে লোকে ঠিক। তাই হেসে চলে যাও, বসে বসে চুল ছিঁড়লে পড়ে, লাভের লাভ কি আর, কম বেশি ভুল সবাই করে, তুমিও তো হাতি ঘোড়া নও। কিছু ভুলে ভরা মানুষ, মানুষই তো পারে ভুল ভুলে হেসে বাঁচতে আর আফসোসে আর দীর্ঘশ্বাসে কেটে গেছে সময় কত, কামড়ে কুড়ে হাত বিকল বাড়ে দোষেই ক্ষত। রাস্তা না হারালে কি কেউ খুঁজে পায় নতুন পথ, আজ যেটা ভুল সেটাই ঠিক মানবে ভবিষ্যৎ। তাই হেসে চলে যাও, বসে বসে চুল ছিঁড়লে পড়ে, আর কম বেশি ভুল সবাই করে, তুমিও তো হাতি ঘোড়া নও। ঠিক ভুলে ভরা মানুষ, মানুষই তো পারে ভুল ভুলে হেসে বাঁচতে আর একদিন। ধন্যবাদ। সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর একটা গান শুনলাম। সত্যি তো, ঠিক ভুলে মিশিয়েই তো সবটা। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমরা যতটুকু জানি শ্রমজীবী ক্যান্টিনের প্রতি আপনার দুর্বলতা আছে এবং আপনি সেখানে সরাসরি যুক্ত রয়েছেন। এই যে যাদবপুরের যে শ্রমজীবী ক্যান্টিন, এই ভাবনাটাকে আপনি কিভাবে দেখেন? শুধু যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন বলে নয়, মানে ওভারঅল এই যে শ্রমজীবী ক্যান্টিন এবং নানান জায়গায় কমিউনিটি কিচেন, যা সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যের বাজার ইত্যাদি যে বিভিন্ন ঘটনাগুলি ঘটে চলেছে, সেইগুলি এই সময়ে দাঁড়িয়ে কিন্তু একটা বড় মুভমেন্ট আমার মনে হয়। এবং আমি নিজেও কিছুদিন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন নয়, আমার বর্ধমানে একটি ক্যান্টিন পিপলস কিচেন হয়েছিল, সেখানে নিজে কিছুদিন যেতাম, তারা কাজ করতেন দেখতাম, হাতে স্যানিটাইজার দিতাম লোকজনের। খুব একটা সরাসরি যে আমি যুক্ত এমনটা নয়। এই যে শ্রমজীবী ক্যান্টিন, যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে যেমন ওদের উৎসব থাকলে আমি যাই, গান গাই, গান বাজনা হয় সেদিন, গান বাজনা করে চলে আসি। খুব যে আমি সরাসরি যুক্ত, ওখানে যারা কাজ করছেন
তারা অনেক বেশি গর্বের কাজ করছেন, আমি তাদের গর্বের ভাগিদার হতেও চাই না। এবং সেইখান থেকে আমার মনে হয় যে এই কাজটা এই সময় দাঁড়িয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, এবং এটা একটা ঐতিহাসিক কাজ। এই রকম দৃষ্টান্ত মানে আমরা যদি বেশি বয়স অব্দি বাঁচি তাহলে আমরা নাতি নাতনিদের গর্বের সঙ্গে বলে যেতে পারবো যেরকম একটা মোড়ক হয়েছিল বা সেরকম সময় এরকম শ্রমজীবী ক্যান্টিন নামে একটা ব্যাপার হয়েছিল এবং প্রচুর কমিউনিটি কিচেন হয়েছিল সারা বাংলা জুড়ে। প্রচুর মানুষ, তারা প্রচুর মানুষের জন্য অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছিল কোনো রকম অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়া। এটা একটা ঐতিহাসিক ঘটনা। বামপন্থীরা ডোল সংস্কৃতিতে বিশ্বাস করেন না, তারা আমি শুনতে দান। পেলাম না, আবার কেটে যাচ্ছে। বামপন্থীরা ডোল সংস্কৃতিতে সেভাবে বিশ্বাস করেন না, তারা দাঁড়ান আমি মনে করেন আরেকবার লিড মানুষ। করে আসছি, কিছু করার নেই। আমাদের সাথে আজকে রয়েছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, বিশিষ্ট গীতিকার এবং সুরকার আকাশ চক্রবর্তী। তার সাথেই আজকের কথোপকথন চলছে। আগামী সপ্তাহে 21শে নভেম্বর অতিথি হিসেবে থাকছেন ডক্টর বাসুদেব মুখার্জি। আমরা আবারও চলে যাব আকাশ দার কাছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? বলছিলাম হ্যাঁ শোনা যাচ্ছে। বামপন্থীরা ডোল সংস্কৃতিতে বিশ্বাস করেন না। আমরা যতটুকু জানি তারা মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তাদের সাথে থাকেন, পাশে দাঁড়ান। সেইখানে দাঁড়িয়ে এই যে শ্রমজীবী ক্যান্টিনের ভাবনা, এটা কি কোথাও একটু ছন্দপতন নয় প্রথমত? দ্বিতীয়ত, এরকম একটা মহামারী মড়কের সময়তে মানুষ যখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত, দুবেলার অন্ন সংস্থানের সমস্যা দেখা দিচ্ছে, সে সময়তে দাঁড়িয়ে সরকার বাহাদুর যখন পর্যুদস্ত একরকম, কোন রকম কাজই তারা কতটা কি করতে পারলেন সময় বলবে, সেখানে আপনাদের মতো গুটি কয় মানুষ একসাথে হাতে হাত রেখে মানুষের পাশে দাঁড়ালেন, সেটাই বা কিরকম ভাবে দেখছেন? দুটোকেই যদি একভাবে ভাবেন। দেখুন, প্রথমত আমার দেখা না দেখায় খুব একটা কিছু যায় আসে না। এইমাত্র শুনলেন বাইরে একটা বাজি ফাটলো, এবার শব্দবাজি আতশবাজি নাকি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই সময় ফাটছে। এবার কি হওয়া উচিত আর কি হয় তার মনে হয় বিশদ ব্যাখ্যাতে না যাওয়াই ভালো। তার কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একটা বাচ্চা জন্মানোর পর যদি দেখা যায় যে সে মেয়ে হয়েছে তাহলে অনেক সময় তাকে নর্দমায় ফেলে রাখা যাওয়া হয়। এটা তো হওয়া উচিত না, কিন্তু এরকম অনেক কিছুই হয় যেগুলো, এবার সেটা প্রশাসনিক স্তরেও হয়, কিছু মানুষই তো কাজ করেন, বা সব জায়গাতেই, আবার যে কোনো জায়গাতেই, মানে আমাদের ব্যক্তিগত জীবনেও দেখবেন আমরা মানে এমন অনেক কাজ করি যেগুলো হওয়া উচিত নয়। আবার এবার সেটা যদি কোনো দল ব্যক্তিতান্ত্রিক হয়ে পড়ে তখন সেই দলের অবস্থাও সেরকম হয়। কারণ ব্যক্তি মানুষ যখনই একজন ডিসিশন নেবে সে অনেক ডিসিশন নেবে এমন, যেখানে যে সেই সব ডিসিশন ঠিক নয়। এবার সেরকম যদি একজনই একটা দলের সমস্ত ডিসিশন বা গোটা রাজ্যের ডিসিশন একজন ব্যক্তি নেন তাহলে মানুষ তো ভুল করবেই। মানে এটা নিয়ে আমি কি বলবো, আমি কি ভাবি না ভাবি তাদের খুব একটা কিছু যায় আসে না। এই সময়তে যখন শ্রমজীবী ক্যান্টিন চলছে, আপনি প্রায়ই সেখানে যান এবং যে কথা আপনি বললেন যে সেখানে কোনো আয়োজন থাকলে আপনি সেখানে গান শোনান। তো আপনার একটা গান বেশ প্রিয় প্রিয় মানে সকলের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময়তে, আমরা শুনেওছি সেই গানটি, ভাতের গন্ধ বলে। সেই গানটিকে একটু শুনতে পাবো না? অবশ্যই। সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক। সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক। পাওয়া না পাওয়ার সব ফারাক জানি যায় মুছে হলে সমান ভাগ। সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক।
এক হাতা ভাত মাখার মতো ডাল, একটুখানি তরকারি কারো বদলাবে দিনকাল। খাবার জুটুক সব থালায়, এর বেশি আর কে বাঁচায়। খাবার জুটুক সব থালায়, বলো এর বেশি আর কে বাঁচায়। তুমি অল্প চাও যদি বাড়তি পাও, তবে পাশের জনের খবর নাও। যৌথ হেসেল পাঠায় ডাক, খাওয়া খাওয়ির খেলা নিপাত যাক। এই যৌথ হেসেল পাঠায় ডাক, সব খাওয়া খাওয়ির খেলা নিপাত যাক। আমার দেশে সবার দেশে সব মানুষই যত্নে থাক, গরম ভাতের গন্ধে থাক, গরম ভাতের গন্ধে থাক, গরম ভাতের গন্ধে থাক। সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক। এই যে ভাবনাটা যে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাক, এই ভাবনাটাই তো বোধহয় এই যে বামপন্থা, কমিউনিজম, এত কিছু কথা আমরা বলি, তার সারমর্ম হিসেবে এক কথায় তো এই কথাটাই বলা যায় নাকি? হ্যাঁ, মানে এইটাই তো। এবার দেখুন, মানে এই কথা বলার জন্য যে আপনাকে সবসময় বামপন্থী হতে হবে এমনটাও নয়। মানে তার কারণ, মানে ওই যে বললাম যে কোনটা করা উচিত, আমরা সবসময় সেই কথাটাই বলি যেটা করা উচিত। এবার তারপর নিজেরা যে সব সময় মেনে চলি এমনটাও নয়। তা এরকম এই, মানে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাকবে, মানে এটাই তো আচ্ছে দিন। তা সেই সব আচ্ছে দিন আসবে, সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে গরম ভাতের গন্ধ থাকবে, এইসব বলে তো অনেক রাজনৈতিক দলই কেন্দ্রে এসেছে, রাজ্যে এসেছে। তারপর তারা যে কি করেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং কারা না এসেও, মানে কারা কথায় বিশ্বাসী এবং কারা কাজে বিশ্বাসী সেটা তো বোঝা যাচ্ছে সেটাতে। কাজেই এই কথা বললে যে আপনাকে সবসময় বামপন্থী হতে হবে এমনটা নয়। ঠিক ঠিক তাই, ঠিক তাই। অর্থাৎ মানুষের পাশের মানুষটার দিকে নজর রাখা, এর জন্য যে আমাকে সবসময় বামপন্থী হতে হবে বা ডানপন্থী হতে হবে এরকম কোনো কথা নেই। যে কেউ চাইলেই মানবিকভাবে এই কাজটুকু তো করাই যায়, তাই না? তো একদমই তাই। সেখান থেকেই না, এবং আহ, শুধু সেইটা না, মানে আপনি বলছেন মানেই যে আপনাকে সেটা কাজে করে দেখাতে হবে এমনটাও না। বা অনেকে কাজে করে দেখাচ্ছেন, হয়তো অত জোরে বলছেন না, সেই জন্য সবার হয়তো মনে আছে যে তারা এখনো অতটা শক্তিশালী নন। কারণ মানে ওই যতটা বর্ষাচ্ছেন ততটা গর্জাচ্ছেন না। আবার অনেকে এটাও দেখতে পাচ্ছি যে যতটা গর্জাচ্ছেন ততটা বর্ষাচ্ছেন না। দুটো মিলিয়েই আর কি। মানে ঠিক সেটা তাই, যদি ঠিক তাই। আপনাকে কাজে, যদি সত্যি কথা কাজে যদি প্রমাণ করতে হয়, তাহলে শুধু মানে আমার কথায় কিছু যায় আসে না, আমি এই বিষয়ে অভিজ্ঞও নই। তবে আমার যেটা আমি শুনেছি বা আমি যতটুকু পড়েছি, বড় বড় অর্থনীতিবিদরা অনেকেই বলে গেছেন যে সেইখানে নাকি মার্কসিজম বা কমিউনিজম সেটার একটা মানে পথ হতে পারে। অনেকে সেটাকে জাস্টিফাই করে গেছেন সেখানে। আমি এই বিষয়ে খুবই কম বুঝি, আমি খুব সাদামাটা সাহিত্যের ছাত্র। তা তারা বলে গেছেন যখন, নিশ্চয়ই খুব কিছু একটা ভেবেই বলেছেন এবং সেরকম পথও অনেকে দেখিয়ে গেছেন। তবে এটা বলার জন্য হতে হয় না, করে দেখানোর জন্য নাকি কমিউনিস্ট হওয়ার একটা প্রয়োজন আছে, এরকম শোনা যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সুরে অন্য কোনো গান কি শোনা যাবে? হ্যাঁ, আর একটা গান শোনাই। এই বর্তমান সময় লেখা আর কি, আর একেবারে। একজন এক মানে এক নায়ক টাইপেরই লোক একজন। তা তিনি নাকি সবে শান্তি পুরস্কার পাচ্ছিলেন, নোবেল। তা এই মাত্র আবার অদ্ভুত সমস্ত কাণ্ড হয়ে গেল। তা তাকে ঘিরে একটা যখন আন্দোলন তৈরি হয়েছিল, সেই সময় এইটা লেখা, ওই হ্যাশট্যাগ ব্ল্যাক লাইভস ম্যাটার নামে একটা হ্যাশট্যাগও চারপাশে খুব ঘুরে বেড়াচ্ছিল, তো সেই সময় লেখা, সেটা শোনায়। শুনি। ভূত
দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত না না একটা দুটো নয় লক্ষ কোটি না নিযুত ভালো বোঝা যাচ্ছে না মাথা কাজও করছে না গিয়ে বাংকারে লুকোবে না কি সেখানেও খুঁত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত কাতারে কাতারে ভূত পাঁজরে পাঁজরে ভয় কে জানে এবারে কি বা হয় হলদে হলদে চুল ভয় খাড়া হয়ে কয় মতি গতি সুবিধের নয় শির দাঁড়াতে বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা স্রোত লাগলো ঠান্ডাতে আগুন ওরা পেতে আছে ওত শির দাঁড়াতে বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা স্রোত লাগলো ঝান্ডাতে আগুন ওরা পেতে আছে ওত দাদা খুন করেছে নিজে ভালো বুঝতে পারছে তাই পেলে হাতের নাগালে ওরা দেবে না রেহাই ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত দাদা বলে ভাই তোর ছাড় নাই জারি জুড়ি সবই হবে ফাঁস একটু সামলে কথা বল তুইও ভয়ে ভয়ে চল নইলে গিয়ে বাংকারে লুকাস দাদা বলে ভাই তোর ছাড় নাই জারি জুড়ি সবই হবে ফাঁস একটু সামলে কথা বল তুইও ভয়ে ভয়ে চল নইলে গিয়ে বাংকারে লুকাস কেস খাবি রে তুইও খাবি কেস ওরা বাগে ফেলে বুকনি বাজি করে দেবে শেষ কেস খাবি রে তুইও খাবি কেস ওরা বাগে ফেলে বুকনি বাজি করে দেবে শেষ সেই যে জার্মানির আর্য দাদু সেও তো হলো টাইট শেষে মাটির তলায় গিয়ে করলো সুইসাইড ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সাদা প্রাসাদে ঢুকেছে কালো ভূত ভূত দেখেছে ভূত দেখেছে ভূত দেখেছে ভূত সারা পৃথিবী দেখেছে কালো ভূত সত্যি এই যে গানের মধ্যে যে বার্তাটা রয়েছে, দাদা ভাইকে বলছে তুইও সাবধান হয়ে যা, ভাইয়ের কাজকর্ম দেখে কি মনে হচ্ছে? দেখুন, আমি যে খুব একটা দেখতে পাচ্ছি এমনটাও নয়, যেটুকু আমাকে দেখানো হচ্ছে আমি সেটুকুই দেখতে পাচ্ছি। টিভিতে একরকম দেখছি, ফোনে আর এক রকম, সামনে তিন চার জায়গায় তিন চার রকম দেখছি। সেইটা দেখে খুব একটা সিদ্ধান্তে পৌঁছানোর মতো নয়, কারণ এগুলোর এক একটা এক এক রকম। এখানে যেটা দেখছি ওখানে ঠিক তার উল্টোটা দেখছি, সবগুলো পরস্পর বিরোধী হয়ে যায়। সেইটা হলে অনেক সময় মনে হয় যে যেগুলো দেখানো হচ্ছে আসলে তিন জায়গা থেকে যেটা দেখছি তার কোনোটাই নয়, বা তার একটা হয়তো ঠিক হতেও পারে, বা দুটো ঠিক হতে পারে, একটা ভুল হতে পারে। সবগুলো যে ঠিক সেটা নয়। তার মানে এত মিথ্যা কথা যখন বলা হচ্ছে আমার মাঝে মাঝে একটু সন্দেহই হয় আর কি। আচ্ছা, তো গানের প্রসঙ্গে চলে যাই। আপনার যে গান লেখার যে ব্যাপারটা, গান লেখাটা কিভাবে, মানে সমসাময়িক বিষয় থেকে একটা কিছু মাথায় এলো, সেটা আমরা লিখলাম, সেটাই গাইলাম, এরকম কি ব্যাপারটা, নাকি ভাবনা চিন্তা করে একটা কিছু যে না এই বিষয়টা নিয়ে ভাববো, একটা কিছু গান লিখতে হবে, এরকম ভাবে কিভাবে হয় গান লেখাটা? রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন চিরকুমার সভায়, সেটা হচ্ছে কবিত্ব আর ল্যাজ, যার থাকে না তার থাকে না, আর যার থাকে সে কিছুতেই লুকিয়ে রাখতে পারে না। তা আমারও খানিকটা সেরকম, সবার ক্ষেত্রে সবারই মনে হয় তাই, শুধু আমার বলে না, যারা লেখালেখি করেন অনেকেরই বোধ হয় তাই। কিছু একটা বলার ইচ্ছে থেকে, কমিউনিকেট করার ইচ্ছে থেকে লেখালেখি হয়। এবার আমরা চাই যে গানগুলো যদি থেকে যায়, কিছু মানুষের কাছে পৌঁছয়। অনেকে আবার চেষ্টা করেন যাতে এই গানগুলো না পৌঁছয়, কোনগুলো পৌঁছবে না সেটাও একটা, বেশ কিছু অর্থনীতির মানুষজন তারা বসে সিদ্ধান্ত নেন। এই আমার আর কিছু না, মানে কিছু একটা বলতে হবে, কিছু মনে কথা জমে আসে, সেগুলো এক্সপ্রেস করার জন্যই লেখা। সেটা কখনো
নিজের জীবনে যেরকম যখন যা দেখি, কখনো খবরের কাগজ থেকে পড়া ঘটনা, কখনো নিজের জীবনে ঘটা কোনো ঘটনা ইত্যাদি, এরকম নানান কিছু, এবং সেখান থেকে একটা সামাজিক স্টেটমেন্ট, সেটা আমার যেরকম মনে হয় আমি সেরকম করি। কখনো বাজার কিছু গান আবার মানে একদমই টাকার প্রয়োজনে লিখতে হয়, কিছু গান নিজের ভাবনা চিন্তা জট পাকিয়ে গেল সেটা করার জন্য মানে খোলার জন্য তখন লিখতে হয়, কিছু জাস্ট মানে লেখার প্র্যাকটিসটা যাতে থাকে সেই জন্য লিখতে হয়। এরকম নানান রকম, মানে ওরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিছু। মানে শিল্পই বোধহয় এমন একটা ব্যাপার যেখানে কোনো নিয়ম কানুন সবসময় খাটে না। একজন যেটা বলে যাচ্ছেন পরের মানুষ সেটা নস্যাৎ করে দিচ্ছেন, ইত্যাদি চলতে থাকে। সেরকম নিয়ম নেই তো কিছু, সেখানে যখন যেমন ইচ্ছা করে সেখানে প্রকাশ। দাঁড়িয়ে এই যে জমাট কথাগুলো প্রকাশ করবার একটা রাস্তা হলো সুর দিয়ে গান। তো সেখানে এরকম আরো কোনো জমাট কথা কি আমরা শুনতে পারবো গানের সুরে? হুম, এই গানটা শোনাতে পারি। এইটা আমার এক বন্ধুর সঙ্গে অনেকদিন পর দু একদিনের জন্য দেখা হয়েছিল, তো প্রচুর আড্ডা টাড্ডা হয়েছিল। তারপর অফিসের একটা কাজে একটা বাইরের শহরে যেতে হয়েছিল, তা সেখানে গিয়ে তার সাথে দেখা হয়েছিল। তো ফেরার সময় অফিসার ফ্লাইটের ব্যবস্থা করেছিল, তো সেই ওই মানে প্লেনে করে চলে আসছি ইত্যাদি, সেই মুহূর্তে আর কি ওই মুহূর্তটাকে মনে রেখে লেখা। এটা যেমন আবার খবরের কাগজ থেকে লেখা নয়। কীর্তি পথের গান বলে যায়, থাকবো অপেক্ষায়, তোর সাথে ফের দেখা যেন এই জীবনেই হয়। এই আশাতেই উড়লো বিমান অসীম নীলিমা। ফিরতি পথের গান বলে যায়, থাকবো অপেক্ষায়। ফিরতি পথের গান বলে যায়, থাকবো অপেক্ষায়। মেঘে মেঘে ঢাকা তারায় তারায় উড়োজাহাজেরা রাস্তা হারায়, এলোমেলো হাওয়া জটিল করে পথ। অবশেষে গণক্লান্ত আবার তোর কাছে ফিরে সে ভোর সবার, তোর চোখে খোঁজে রঙিন ভবিষ্যৎ। এভাবেই কখনো আবার দেখা হবে দুজনার, সেদিনও এমনই যেন চোখে চোখ পাথর হয়ে যায়। এই আশাতেই উড়লো বিমান অসীম নীলিমায়। ফিরতি পথের গান বলে যায়, থাকবো অপেক্ষায়। ফিরতি পথের গান বলে যায়, থাকবো অপেক্ষায়। আমি সত্যি আমি এই গানটা তো আগে কখনো শুনিনি, এই প্রথম শুনলাম। কিন্তু শুনবার পর এতটাই ছুঁয়ে গেল, আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, এবং আমি বিশ্বাস করছি এই মুহূর্তে যে সত্যি এই গানটা সকলকে ঠিক একইভাবে ছুঁয়ে যাচ্ছে, এবং সকলেই মনে মনে ভাবছেন তাই তো। এমন একটা মুহূর্ত তো আমাদের সকলের জীবনেই সব সময় কোনো না কোনো সময় একটা কোনো স্পেশাল এরকম মুহূর্ত নিশ্চয়ই এসেছে, যখন মনে হচ্ছে যে হ্যাঁ আবার আসবো, আবার দেখা হবে, এবং সেই সময়তেও যেন প্রতীক্ষাটা থাকে, সেই সময়তেও যেন চোখের দিকে তাকিয়ে এভাবেই ভবিষ্যতের কথা ভাবা যেতে পারে। তো সত্যি এই যে ছুঁয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কি এরকম তো ভেবে কখনো করা যায় না, তাই না? মনের নিজের মনের ভাবনাটাই সকলের মনের ভাবনার সাথে একটা সময় মিলে যায়, তাই তো? আমি তো ভেবে করতে পারি না, আমি তো নিজের মন থেকে যখন আসে সেটাই আসে আর কি। আমি বরং অন্যান্য কাজের ক্ষেত্রে যেটা চেষ্টা করি সেটা সব যখন না ভেবে করতে হয়। দাঁড়ান, একটু সমস্যা হচ্ছে। তখন না ভেবে করতে মানে অন্যের কথায় যখন করতে হয়, আমি চেষ্টা করি সেইখানে কিভাবে সেই
বলটাকে খেলিয়ে খেলিয়ে নিজের কোর্টে আনা যায়, তারপর গিয়ে নিজের কথাটা বলা যায়। কারণ মানে আসলে ওইভাবেই মানে আমি পারি না অন্য কোনো ভাবে করতে। অনেকে দেখি আমি খুব ক্রাফট করে করে লেখেন, একদম শব্দ মেপে লিখতে, আমি ওরকম করে লিখতে পারি না। ঠিক তাই। মানে সুন্দর আরো একটা উল্টো গান শুনতে অন্তমিল ইচ্ছে দিয়ে আর করছে। কি, বৃষ্টির সঙ্গে লিপস্টিক অন্তমিল দিয়ে ওরকম করে পারি না আমি লিখতে। আচ্ছা, আর একটা গান শোনাই বললাম। হাত ধরেছিলি যতক্ষণ পাহাড়ি রাস্তাটাও সবুজ গাছকে বলেছিল স্বপ্নে ফুল ফোটাও। স্বপ্ন ওদের ভরে দাও তুমি রঙিন কল্পনায়, স্বপ্নে ওদের রাস্তাটা যেন বহুদূর চলে যায়। হোক পাথুরে পাথুরে পথ, থাক পোকায় কুকুরে ভয়, ভয় পেলেই তো মানুষ সবচেয়ে বেশি একজোট হয়। ওদেরও হাতে হাতে ধরা থাকে ভাবেই, ওরাও বুঝুক আজীবন হেঁটে পথের অন্ত নেই। তুমি শুধু একসঙ্গে বাঁচার স্বপ্নে ফুল ফোটাও, সবুজ গাছকে বলেছিল পাহাড়ি রাস্তাটা। তুমি শুধু একসঙ্গে বাঁচার স্বপ্নে ফুল ফোটাও, সবুজ গাছকে বলেছিল পাহাড়ি রাস্তাটা। সত্যি সত্যি অপূর্ব অপূর্ব। আমি সত্যি আমি প্রত্যেকটা গান শুনছি এবং মনে হচ্ছে এটা কেন আগে শুনিনি, এটা কেন আগে শুনিনি, এরকম একটা মনে হচ্ছে। আমি জানি না কেন, মানে মনে হচ্ছে না যে মানে এটা কেন আগে শুনিনি। যখন মনে হচ্ছে তখন মনে হচ্ছে যে খুব চেনা এই কথাগুলো, তো খুব চেনা এই 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 গানটা তো আগে শোনা দরকার ছিল, এই গানটা তো মানে আগেই আসতে পারতো, এরকম একটা ব্যাপার আর কি, জানি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বিগত কয়েকদিনে বেশ কতকগুলো ছবি দেখেছি। সেটা করোনা মহামারী, করোনা মহামারীর সময়ে মানুষের কাজ হারানো, দলে দলে মানুষের পথ হাঁটা, সেই মানুষদের প্রতি কিছু মানুষের সহানুভূতি, কিছু মানুষের ভীষণতম উদাসীনতা, অসহযোগ। সবটাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার মাথার পেছনে আমি একটা লেখা দেখতে পাচ্ছি, উদাসীন থেকো না। এই যে উদাসীন থেকো না, কবির সুমনের লাইন, এই যে উদাসীন থেকো না, এই গানটা একটু শুনতে চাইবো। এই গানটা তো আমি আসলে অন্যের গান খুব একটা গাই না, মানে সেটা আমার খুব প্রিয় গান হলেও গাই না। তা আমি বরং এই পরিপ্রেক্ষিতেই আমি নিজে একটি গান লিখেছিলাম, সেটা শোনাই বরং। অসাধারণ অসাধারণ অসাধারণ, তাহলে তো কোনো কথাই নেই, সেটাই হোক। হাঁটছে কারা, হাঁটছে কারা, ধুলছে ঘুমে বাড়ছে তারা, রাস্তাগুলো লালচে হয়ে যায়। ডাকছে বাড়ি, ডাকছে পাড়া, জাগছে ঘরে আধ পেটারা, সময় বাড়ে স্বপ্ন কমে যায়। ফিরতে হবে, ফিরতে হবে, হাঁটার গতি বাড়াও তবে, পায়ের কড়া ফাটল গুনে যায়।
হাঁটছে কারা, দুলছে ঘুমে বাড়ছে তারা, রাস্তাগুলো লালচে হয়ে যায়। রাস্তা ধারে বিজ্ঞাপনে মন্ত্রী হেসে যাক, 30 টাকা উন্নয়নে, 300 টাকা ঢাক। রাস্তা ধারে বিজ্ঞাপনে মন্ত্রী দেখে যাক, 30 টাকা উন্নয়নে, 300 টাকা ঢাক। রাস্তা দেখে, রাস্তা হাসে, রাস্তা জানে সব, কাদের খিদে বাড়লে জমে কার মহোৎসব। রাস্তা ভাবে উঠবে কবে তেমন কোন ঝড়, হোর্ডিং গুলো দুমড়ে ফেলে বানিয়ে দেবে ঘর। হাঁটতে থাকা মানুষগুলো রাস্তা মেপে যায়, হাঁটতে থাকা মানুষগুলো রাস্তা মেপে যায়। রাস্তার আগে লালচে হয়ে যায়, রাস্তার আগে লালচে হয়ে যায়, রাস্তার আগে লালচে হয়ে যায়। সত্যি ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। আলাদা করে কিছু বলবার নেই আর। খুব নিকট অতীতে আমরা কিন্তু ভুলিনি, ভারতবর্ষে এই করোনা মহামারী জনিত কারণে সমস্ত কিছু বন্ধ, লকডাউন। যেমন ভাবে হঠাৎ করে এক রাতে নোট বন্ধ হয়ে গেছিল, তেমন ভাবে হঠাৎ করে দেশটাই বন্ধ হয়ে গেল। অনেকেই বন্ধ নিয়ে অনেক কথা বলেন, রেল ধর্মঘট হলে অনেকের কাছ থেকে অনেক কথা শোনা যায়, অনেক পেপারে বড় বড় হেডিং হয়, অনেক ঘন্টাখানেকে অনেক কথা হয়, কিন্তু এত বড় বন্ধ নিয়ে কিন্তু সেভাবে কেউ কোনো কথা বললেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন সমস্ত কিছু বন্ধ, বন্ধ নেই কিন্তু আইনের পরিবর্তন, বন্ধ নেই কিন্তু নতুন নতুন নীতি। আমরা জানি নীতি খুব দরকারি, আমরাও তো আদর্শ ন্যায় নীতির কথা বলি, ছোটবেলা থেকে তো আমরা ন্যায় নীতি আদর্শের কথাই শুনি, শিখি। নীতি যখন বদল হয় তখন সেটা ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে। সব বন্ধ রেখে যখন নীতি বদলানো হয় তখন আপনার কি মনে হয়, গানের ভাষায় কি বলা যায়? দেখুন, কি যখন বদলায় সেরকম তো কোনো গান নেই, তবে একটা শোনাতে পারি আর কি, মানে যে শুধু ব্যক্তি জীবন মনে আটকে গেছি। নেটওয়ার্কের বোধহয় একবার বেরিয়ে আবার আসি। হ্যাঁ, নেটওয়ার্কের বোধহয় একটু অসুবিধা হচ্ছে, আপনি আসুন। আমরা রয়েছি আজকে, কথা হচ্ছে আমাদের সাথে। আজ রয়েছেন অন্য টিভির পর্দায় কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট গীতিকার এবং শিল্পী আকাশ চক্রবর্তী। আকাশ চক্রবর্তীর সাথে আমি অঙ্কিত রয়েছি আজকে। আপনারা রয়েছেন আমাদের সাথে, জানিয়ে দিন কেমন লাগছে আপনাদের। ইতিমধ্যে দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। সাথে থাকুন, অনুষ্ঠানটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখুন। রয়েছেন কিরিটি সাহা, মোশাররফ মালিকথার, রয়েছেন আকাশ ঘোষাল, বিমল সরকার, বিজয়া পাল, রয়েছেন আরো অনেকে। আমি আবারও চলে যাব আকাশ দার কাছে, তার কাছে জানতে চাইবো যে কথাটা হচ্ছিল সেই সূত্রে যাব। তার আগে বিমল সরকার আমাদের এক দর্শক বন্ধু, তিনি বলছেন আপনার আইডিয়াল 5 জনের নাম বলুন। তিনি জানতে চাইছেন আপনার কাছে আদর্শ এমন 5 জনের নাম তিনি শুনতে চাইছেন। দেখুন, মানে যদি আইডিয়াল লোকের করি, মানে এক একদিকে এক একজন, মানে সেখানে 5 জন কেন, 5,000 জন হয়তো হয়ে যাবেন। তা আমার মানে আমি সলিল চৌধুরীর সাংঘাতিক ভক্ত, ভীষণ ভক্ত সলিল চৌধুরীর। আর আমাদের
মানে যাদের আমরা কাছ থেকে দেখেছি তাদের মধ্যে রূপম দার আমি সাংঘাতিক ভক্ত। আবার এদিক থেকে মানে সুমনের ভক্ত ভীষণ ভাবে, বব ডিলান খুব ভালো লাগে শুনতে, স্টিং এর গান শুনতে ভালো লাগে, জ্যাকব কলিয়ার শুনতে ভালো লাগে, নানান রকম মানে ওরকম, কুইন খুব প্রিয়, সেরকম অনেক প্রিয় মিউজিশিয়ানই আছেন। এদিকে আবার মানে শাহ আব্দুল করিম খুব প্রিয়, অখিল বন্ধু ঘোষ খুব প্রিয়, আচার্য জয়ন্ত ঘোষ খুব প্রিয়, অনেকেই মানে সেরকম। সেই ওরকম সেইভাবে আলাদা সেরকম করে নাম করতে মোজার্ট গেলে খুব শেষ প্রিয়। হবে না। না ওরকম নাম সেই করে ওরকম পাঁচজন রডনি করে, এটা তো শুধু তাও গান বাজনার ক্ষেত্রে। এবার আইডিয়াল বলতে কখনো আমরা কোনো শিক্ষকের থেকে অনুপ্রেরণা পেয়েছি, সেরকম প্রচুর শিক্ষক আছেন, সেখানে আবার পাঁচজন কেন, মানে সেখানে অনেকজন নিয়ে কথা বলতে হবে তাহলে। আবার এমনি জীবনে অনেক বন্ধু, তাদের থেকেও প্রচুর ইন্সপিরেশন পাওয়া যায়, সেরকমও প্রচুর বন্ধু বান্ধব আছে। এরকম নানান রকম, মানে ওটা পাঁচজনে শেষ হবে না, মানে অনুপ্রেরণা প্রচুর। ওরকম সব অনুপ্রেরণা একজন দেন না। সেই সেই ঠিক তাই। যে গানটার কথা আপনি বলছিলেন। আচ্ছা এই গানটা শোনাই। এইটাই কিছু এই কথায় বলছিলাম যে মানে আমাদেরই মানে এক দাদা আর কি, মানে অমনি করে বলারও কিছু নেই, অনুপ্রেরণার কথা যাদের বলছিলাম যে রূপম দার গান খুব প্রিয়, তো এই গানটা রূপম দাকে আমি মাঝে মাঝে ইয়ার্কি মেরে মাস্টার দা বলে ডাকি, ইয়ার্কি মেরে এবং রেসপেক্ট করেও আর কি একসঙ্গে, মানে ওটা ভালোবাসার ডাক। তা সেইখান থেকে দুজনের একটা আলাপচারিতা হয়েছিল, সেইখান থেকে এই গানটা বেরিয়ে এসেছিল, এটা শোনাতে চাই। মাস্টারদার কথা মেনে চললে বলতে হয়, শিল্প শুধু সত্যি কথা অন্য কিছু নয়। মাস্টারদার কথা মেনে চললে বলতে হয়, শিল্প শুধু সত্যি কথা অন্য কিছু নয়। শিল্প হচ্ছে গিয়ে সর্বহারা মন, জগতে যা যুদ্ধ সবই শিল্প সম্মোহন। শিল্প হচ্ছে গিয়ে একটা সর্বহারা মন, জগতে যা যুদ্ধ সবই শিল্প সম্মোহন। দেয়ালেতে ঠেকলে পিঠ বা কামড়ে ধরলে ভয়, শিল্প মানে ঐকতানে আমরা করব জয়। মাস্টারদার কথা মেনে চললে বলতে হয়, শিল্প শুধু সত্যি কথা অন্য কিছু নয়। শিল্প মানে মগজাস্ত্রে নিত্য দেওয়াসান, হাসনুহানা গন্ধে মেতে হাততালিতে গান। শিল্প মানে মগজাস্ত্রে নিত্য দেওয়াসান, হাসনুহানা গন্ধে মেতে হাততালিতে গান। শিল্প মানে সেই যেখানে নেই কোনো ভুল, সেই ফ্রিজনে ঘন্টা গোলে দুঃখী নজরুল। মাস্টারদার কথা মেনে চললে বলতে হয়, শিল্প শুধু সত্যি কথা অন্য কিছু নয়। মাস্টারদার কথা মেনে চললে বলতে হয়, শিল্প শুধু সত্যি কথা অন্য কিছু নয়। আরো কিছু সত্যি কথা শুনতে ইচ্ছে করছে যে, হ্যাঁ আরো কিছু সত্যি কথা শুনতে ইচ্ছে করছে যে। আচ্ছা এই গানটা শোনাই তাহলে। এটা ক্লাসের শেষের বেঞ্চে বসা বাচ্চাগুলোর গান, যারা ভাবে ভাবের ঘরেই আছে শিক্ষা প্রতিষ্ঠান। এটা ক্লাসের শেষের বেঞ্চে বসা বাচ্চাগুলোর গান, যারা ভাবে ভাবের ঘরেই আছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই প্রাতিষ্ঠানিকতাগুলোর কোনো মানে নেই, বুদ্ধিবাচক মগজে বিরক্ত বিশ্বাসেই জুড়ে 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 জমাট জমাট হয়ে ভেঙে ফেলে ক্লাসরুমের কপাট। ছুটে যেতে হবে আজ নিরুদ্দেশে, বন্ধু সঙ্গে আছে ভাবনা কিসে তোর। জুড়ে 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 জমাট জমাট হয়ে ভেঙে ফেলে ক্লাসরুমের কপাট। ছুটে যেতে হবে আজ নিরুদ্দেশে, বন্ধু
সঙ্গে আছে ভাবনা কিসে তোর। ভয় পেও না পস্তাতেই, বন্ধু আছে রাস্তাতেই, বন্ধ দরজা ভাঙবে কখনো। তোমার মতোই সেও কিছু ছোট্ট থেকেই ক্লান্ত খুব, স্বপ্ন তবু ডাকছে এখনো। তুমি ছুটে চলো খেপা বিস্ফোরণের বেগে, বন্ধুর কত কথা চেতনে মনে মেখে, ফ্রয়েড আর পাভলভে ঢুকলে কঠিন বেরোনো। তুমি ছুটে চলো খেপা বিস্ফোরণের বেগে, বন্ধুর কত কথা চেতনে মননে মেখে, ফ্রয়েড আর পাভলভে ঢুকলে কঠিন বেরোনো। জুড়ে 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 জমাট জমাট হয়ে ভেঙে ফেলে ক্লাসরুমের কপাট, ছুটে যেতে হবে আজ নির্দেশে, বন্ধু সঙ্গে আছে ভাবনা কিসে তোর। অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি সত্যিই খুব সুন্দর। আমি একদম শেষ মুহূর্তে আমরা এসে গেছি অনুষ্ঠানের প্রায়। আসলেই একে অপরের প্রতি অবিশ্বাস, ভীষণ অবিশ্বাস, সেটা ধর্ম নিয়ে হোক, বর্ণ নিয়ে হোক, এনআরসির গেঁড়ো নিয়ে হোক। কেউ মনে করছে অমুক বাংলাদেশি, তমুক এই দেশি, কেউ মনে করছে তমুক সাদা অমুক কালো, কেউ মনে করছে ও বোধহয় গরু খায়, কেউ মনে করছে ও বোধহয় শুয়োর খায়। তো এই যে একটা পরস্পরের প্রতি অবিশ্বাস, কেউই কখনো ভাবতে পারছে না যে আমরা মানুষ। এই যে বিভেদটা জিইয়ে রাখা এবং সেই বিভেদের সুযোগ নিয়ে অনেক কিছু পাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি গানের ভাষায়? মানে এখানে গানের ভাষার থেকেও বলার থেকেও মানে খুব সাধারণ ভাবে যেটা বলার আর কি, মানে সেটা হচ্ছে যে দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই যেমন একটা সৃষ্টি করার প্রবণতা আছে, সেরকম একটি ধ্বংসাত্মক প্রবণতাও আছে। এবং সে চায় বেশ কিছু জিনিসপত্র ধ্বংস করতে, এবং তার জন্য তার শান্তিতে থাকার জন্য, সেই ধ্বংসাত্মক প্রবণতাটা থাকার জন্য তার আমাদের প্রত্যেকেরই যেমন কিছু বন্ধু লাগে, সেরকম কিছু শত্রুও লাগে, জীবনে বাঁচার জন্যই লাগে আর কি। এবার এই শত্রু সবসময় আমরা খুঁজি যেখান থেকে, মানে আমরা যে ওর সমস্ত দোষ, ওর ওর দোষে আমার আজকে এই অবস্থা ইত্যাদি এরকম এগুলো ভাবি। তা সেই শত্রু যে কে সেটা আমরা সবসময় বুঝি না। কিছু মানুষ তাদের কনভিন্সিং পাওয়ার একটু বেশি হয়, কিছু মানুষ তাদের ম্যানিপুলেটিভ ক্ষমতা অনেক বেশি হয়। তো সেইটা থেকে তারা করে কি, যে তারা আমাদের দেখিয়ে দেয় যে ওই দেখো ও তোমার শত্রু। এবার সেটা এক একজন এক এক রকম দেখাচ্ছে, বাংলা পক্ষ দেখাচ্ছে গুজরাটি তোমার শত্রু বা অবাঙালি তোমার শত্রু, ঠিক আছে। এদিকে আবার হচ্ছে বিজেপি দেখাচ্ছে বা আরএসএস দেখাচ্ছে মুসলিম তোমার শত্রু বা পাকিস্তান তোমার শত্রু, এরকম মুসলিম ইজ ইকুয়াল টু পাকিস্তান, এরকম একটা ব্যাপার চলছে। এদিকে মানে মমতা ব্যানার্জি দেখাচ্ছেন যে সিপিএম শত্রু, ঠিক আছে। এদিকে এক একজন এক এক রকম জায়গায় শত্রু দেখাচ্ছে। এবার আলটিমেটলি আমি কাকে শত্রু বাজবো আর কাকে বন্ধু বাজবো, সেই ভাবনা চিন্তাটা আমার মনে হয় আমার কাছে থাকাই ভালো। না হলে আমার যদি শত্রু বা বন্ধু চিনতে গন্ডগোল হয়ে যায়, তাহলে মানে চারপাশে ম্যানিপুলেটিভ লোকজনের তো অভাব নেই, তারা ঠিক ম্যানিপুলেট করে যে এই দেখো তোমার যাবতীয় নষ্টের কারণও, মানে তাহলে এবং আসলে হয়তো যে শত্রু সেই হয়তো বন্ধু সেজে আছে। এবার এই শত্রু চেনার এবং বন্ধু চেনার প্র্যাকটিসটা নিরন্তর নিজের কাছে না থাকলে হয় কি, যে ওই মানে চারপাশের মানুষের চিনিয়ে দেওয়া শত্রু, এবং মানে সেখানে যার যত কনভিন্সিং পাওয়ার ভালো তারা সেইভাবে চিনিয়ে দেয়। আমরা লোকের চেনানো শত্রুকে নিজের শত্রু ভাবি, এবার আসলে হয়তো দেখা গেল যে এ আমার বন্ধু হতে পারতো, এ বরং ওর শত্রু। সেইখানে একটা সমস্যা হয়, সেটা আমার মনে হয় যে এটা আমাদের নিজেদের একটু ভাবনা চিন্তা করে দেখা উচিত। আমার বলা না বলায় কিছুই যায় আসবে না, তবে আমি নিজে নিজের জীবনে এই প্র্যাকটিসটা রাখি যে মানে কারা আমার শত্রু এবং কারা আমার বন্ধু, সেটা একটু ভাবনা চিন্তা করে ঠিক করাটা উচিত। এই একেবারে ঠিক তাই। তো একদম শেষ মুহূর্তে, আমাদের হাতে একদম সময় শেষ, একদম শেষ মুহূর্তে একটা গান দিয়ে যদি শেষ করা যায়। অবশ্যই। তোর কাছে আর দায় নেই
মুখে কথা বলেনি এখনো, তবুও আকাশ মেঘ মেখে গায়ে, তোর চোখে শ্রাবণ ঝরায় জানি না কেন। মেঘেদের যত কাছাকাছি রাখে হিমালয়, চল তারও কাছাকাছি হৃদযন্ত্রের গান শোনা যায় এত কাছাকাছি চল। যত ভালোবাসে মাঝি সম্পান ফসলের মাসে, গোলা ভরা ধান কৃষকের মেয়ে, যত সুখে থাকে লোকায়ত গানের তার চাঁদ মহুয়ার পানে শুধু চেয়েছে, তারও কিছু বেশি চল ভালোবাসি দুজনে দোহার, আখি জলে ভাসি আবার এখনো। মেঘেদের যত কাছাকাছি রাখে হিমালয়, চল তারও কাছাকাছি হৃদযন্ত্রের গান শোনা যায় এত কাছাকাছি চল। যত নিরাপদ শিশু নবজাত আঁচলে, ঘুমে যত নিভৃত তারও কিছু বেশি, যত নিরাপদ শিশু নবজাত আঁচলে, ঘুমে যত নিভৃত তারও কিছু বেশি, নিরাপদে আর নিভৃতে আয়ে দুজনে দোহার, আখি জলে ভাসি ফের ভালোবাসি। মেঘেদের যত কাছাকাছি রাখে হিমালয়, চল তারও কাছাকাছি হৃদযন্ত্রের গান শোনা যায় এত কাছাকাছি চল। তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি, এত কাছাকাছি, এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি, এত কাছাকাছি, এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি, এত কাছাকাছি, এত কাছাকাছি চল, এত কাছাকাছি চল। কাছাকাছি এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি চল, তুই এত কাছাকাছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের একটা ঘন্টা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আকাশ আপনাকে। আজকের একটা ঘন্টা, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকের একটা ঘন্টা খুব সুন্দর কাটলো। সবসময় কড়া কথা কড়া ভাবে বলবার দরকার হয় না, সোজাসুজি বলা যায় অনেক সুন্দরভাবে, সেটাই বোঝা গেল আজকের এই অনুষ্ঠান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আবার নিশ্চয়ই দেখা হবে এবং নিশ্চয়ই এই আলাপচারিতা জারি থাকবে বিভিন্ন ভাবে, বিভিন্ন সূত্র ধরেই। আজ এখানে এইটুকুই। নিশ্চয়ই, আমারও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব ধন্যবাদ, মজার একটা আলোচনা হলো, আমি নিজেও পরে দেখবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জানাই, আজকে আমাদের সাথে এতক্ষণ যিনি ছিলেন তিনি আর কেউ নন, শিল্পী আকাশ চক্রবর্তী, বিশিষ্ট গীতিকার এবং শিল্পী আকাশ চক্রবর্তী। তার সাথেই এতক্ষণ কথোপকথনে ছিলাম আমি অঙ্কিত। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকবার জন্য। অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লেগেছে। সকলে শেয়ার করে নিন, অনুষ্ঠানটাকে ছড়িয়ে দিন আপনাদের আরো বন্ধুদের মধ্যে। আর চোখ রাখুন অন্য টিভির পর্দায়, দেখতে থাকুন প্রতি শনিবার রাত 8টায় কড়া কথার সোজাসুজি উইথ অঙ্কিত। বিদায়, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও।